ওকে, এখন এখানে খেয়াল করো যে এই দুইটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে কি হবে এখানে? ওকে, এই যে তোমার জি স্কোয়ার সমান এই যে কি হবে? আর নট স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ফাই, আর ইফ স্কোয়ার সমান কি হবে? আর নট স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ফাই। এরপরে দুইটাকে যোগ করলে কি হবে? আর নট স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই মিলে ওয়ান হবে। তাহলে আর নট স্কোয়ার সমান এই যে থাকবে কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে আর নট এর মান কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ওকে, তাহলে এখন এটা তো আমার এই যে গেল হচ্ছে যে তোমার আর নটের মান। এখন এই যে যদি ইয়া বের করতে বলে, এই যে তোমাকে কেন্দ্রের ধরো যে পোলার স্থানাঙ্ক বের করতে বললো, তো আর এখানে কি লাগবে? ফাই এর মান লাগবে না? মানে তুমি তো আর নটের মান তো পেয়ে গেছো। তো আর তোমার পোলার হুম। স্থানাঙ্ক বের করার জন্য ফাই এর মান লাগবে। এখান থেকে ফাই এর মান কিভাবে বের করবা? বলো, খুবই সহজ। এগুলো অলরেডি শেখানো হয়েছে সবকিছু। এখান থেকে ফাই এর মানে কিভাবে আসবে? আর টেন থিটা দিয়ে। হ্যাঁ, তো এইখান থেকে তোমার টেন থিটার মানটা নিয়ে আসার জন্য এখানে কি করা লাগবে? এফ ডিভাইড বাই জি। তখন হুম। আর নট বাদ সাইন বাই কজ হবে টেন ফাই। তাহলে ফাই সমান হবে টেন ইনভার্স এফ ডিভাইড বাই জি। তো এখন তোমার একটা নর্মাল সমীকরণ তোমার যখন দেওয়া থাকবে, তখন তো সেখান থেকে জি এবং এফ এর মান তো বের করতে পারবাই। তো জি এবং এফ এর মান তুমি যে জানো, তো এখান থেকে এই দুইটা সূত্র ইউজ করে তোমার নর্মাল সমীকরণ অর্থাৎ কার্তেশীয় সমীকরণ থেকে এখন এই কেন্দ্রের পোলার স্থানাঙ্ক বের করতে পারবা। তাহলে পোলার স্থানাঙ্ক হচ্ছে আর নট, আর এটা হচ্ছে টেন ইনভার্স এফ ডিভাইড বাই জি। তো এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং তোমার পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। ওকে, আর যে তোমার এই বৃত্তের ব্যাসার্ধ এ সমান আমরা কি, এখন দেখো এই যে এই সমীকরণ থেকে এ সমান এর কি হবে? এ সমান হচ্ছে আর নট স্কোয়ার মাইনাস সি। আর নট স্কোয়ার মাইনাস সি এর উপর রুট ওভার। তাহলে আর নট স্কোয়ারের মান কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস, এই যে আমাদের আগের সমীকরণটাই মূলত আসছে। ওকে, তো এটাই হচ্ছে তোমার এই যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং এই পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কগুলা। আচ্ছা দেখো, এখন এইখানে আরো কিছু এই জিনিস আছে। আর সমীকরণটা কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে। সমীকরণটা এই ছিল কি? সমীকরণটা ছিল আর স্কোয়ার মাইনাস টু আর ইন্টু আর নট কস থিটা মাইনাস ফাইভ প্লাস আর নট স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা ছিল। তো এখন এইখানে কিছু জিনিসপত্র আছে যেগুলা এমসিকিউ তে সাহায্য করবে। ওকে, এক নম্বরে খেয়াল করো, যখন পোল বা মেরুবিন্দু, এইখানে পোল বা মেরুবিন্দু বলতে বোঝানো হয়েছে মূল বিন্দুকে।
ওকে, এখানে পোল বা মেরুবিন্দু এটা হচ্ছে মূল বিন্দু আসলে। অর্থাৎ তখন বৃত্তের লেখচিত্রটা হবে তখন এইরকম, মানে বৃত্তটা মূল বিন্দু গামী, তখন হচ্ছে বৃত্তের লেখচিত্রটা এইরকম। ওকে, যে এখন সেন্টার ধরলাম এটা। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আর নট সমান এই কি হবে বলো তো? আচ্ছা, এটা হচ্ছে যে পোল বা মেরুবিন্দু বৃত্তের উপরে যদি অবস্থিত হয় তাহলে এই যে তোমার এই বৃত্তের এই ব্যাসার্ধ কোনটা? এটা না, এই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ। ওকে, হুম। এখন এটা তোমার যদি জেনারেল তোমার সমীকরণে যদি এইটা বৃত্তের ব্যাসার্ধ হয়, এখন এই বিন্দুর এই যে তোমার সেন্টারের যেটা পোলার স্থানাঙ্ক, মানে আমরা এমনিতে পোলার স্থানাঙ্ক, এখন এটা সরলরেখা দিয়ে একটু বুঝো। মানে এই বিন্দুর তোমার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে ধরো এক্স কমা ওয়াই। এখন এক্স বলতে এই কতটুক, এক্স বলতে এই ডিস্টেন্সটুকু, ওয়াই বলতে ছিল এই ডিস্টেন্সটুকু না। আর তোমার পোলার হুম। স্থানাঙ্কে যে আর ছিল, আর বলো তো এই যে এই কোনটা ছিল, এই ডিস্টেন্সটা আর ছিল না, হ্যাঁ। আর এটা ছিল থিটা। তাহলে এই বিন্দুর আমরা তো ধরেই নিয়েছি যে পোলার স্থানাঙ্ক আর নট কমা ফাই, এই যে তোমার সেন্টারের পোলার স্থানাঙ্ক, তো সেন্টারের পোলার স্থানাঙ্কের আর নট এটা কার সমান হবে? এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না? হ্যাঁ। এটা বুঝছো যে আর নট সমান হুম, এ হবে? বুঝছি। ওকে, ওকে, এখন এখানে যদি আর নট সমান এ হয়, তুমি মেইন সমীকরণটা দেখো। আর নটের জায়গায় যদি এ বসাই তাহলে এখান থেকে এ স্কোয়ার বাদ যাবে। তাহলে সমীকরণটা কি রকম দাঁড়ায়? আর স্কোয়ার টু এ ইন্টু আর কস থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু জিরো। আর স্কোয়ার সমান টু এ আর কস থিটা মাইনাস ফাই। তাহলে আর আর বাদ, আর সমান টু এ, সরি, আর নোটের জায়গায় এ না, হ্যাঁ, তাহলে আর, তাহলে এটা কত হবে, টু এ কস থিটা মাইনাস ফাই, হ্যাঁ, এইরকমই আসে। ওকে, এইটা, এটা কোন সময় হবে যখন উম, বৃত্তটা হচ্ছে মেরু, সরি, মূল বিন্দু দিয়ে যাবে, সো এটাকে তোমার পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে পোল বা মেরু বিন্দু বলা হয় আসলে। আবার পোল বা মেরু বিন্দুতে বৃত্তের কেন্দ্র হলে, তো দেখো পোল বা মেরু বিন্দুতে যখন বৃত্তের কেন্দ্র, এই তখন বৃত্তটা হচ্ছে এরকম, তখন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা সেন্টার, আর এইটুক ডিস্টেন্স হচ্ছে রেডিয়াস। ওকে, এখন আর নট সমান এই যে কি হবে বলো?
আর নট সমান এখন কি হবে? 0। হ্যাঁ, আর নট সমান হবে 0 এখন। ওকে, এখন যদি আর নট সমান 0 হয়, তাহলে এই বৃত্তের সমীকরণটা এখন তাহলে কিরকম হবে? আর নট সমান যদি 0 হয়, তাহলে তুমি মেইন সমীকরণে খেয়াল করো, এই যে 2 আর নট, এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, আর আর নট স্কোয়ার 0, তাহলে এ থাকবে শুধুমাত্র কি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা থাকবে। আমরা এখান থেকে কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু এ। এটা বুঝছো? হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। ওকে, এবার আর একটা যদি হয়, যে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষে ধনাত্মক অংশে থাকলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের পজিটিভ দিকে থাকলে কি হবে? ওকে, এখন এই ধরো যে এই বৃত্তটা এরকম, তাহলে আচ্ছা, এটা এক্স অক্ষটা, তাহলে সেন্টার হচ্ছে এইটা ধরো। ওকে, তো এটা যদি সেন্টার হয়, এখন এর পোলার স্থানাঙ্ক কি হবে এখানে? এটা বলো দেখি। এটা তো এক্স না, তাহলে কি হবে? আর আর এটা হবে আর নট নট কমা 0। কমা এখন জিরো। এখানে 0 যে কেন হলো বলো তো? জিরোর কারণে কোটি শূন্য, ওই জন্য। আহ, না না, কোটি শূন্য না এইখানে তো। হ্যাঁ। এটা তো পোলার স্থানাঙ্ক আমরা কাউন্ট করতেছি। ও, আচ্ছা। উম, এইখানে আমরা এই যে আমাদের এই পোলার স্থানাঙ্কের যে কোণটা আমরা এই বিবেচনা করি, এই কোণটা কি হয়? এই কোণটা মূলত ও, এক্স হ্যাঁ। অক্ষের এক্স এই ধনাত্মক দিকের সাথে ধনাত্মক। কোণটা আমরা তো নেই এইখানে। হুম। ওকে, এই জন্যে আর যদি ঋণাত্মক অংশে থাকে, যদি আর কেন্দ্র এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকলে সেই ক্ষেত্রে তো পোলার স্থানাঙ্ক কি হবে? হুম, সেই ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক কি হবে বলো?
আচ্ছা, নেট নেট সমস্যা হয়েছিল মেবি, যদিও ওয়াইফাই আছে বাট ওয়াইফাইও সমস্যা করতেছে। আচ্ছা এখন বলো, যদি এটা যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে যদি চলে যায় তাহলে অ্যাঙ্গেলটা কয় ডিগ্রি হবে? এটা বলো যে অ্যাঙ্গেলটা কয় ডিগ্রি হবে যদি সেন্টারটা যদি, 180। হ্যাঁ, এখন কিন্তু তোমার এটা হবে আর নট কমা পাই। বাট এখানে আর নট সমান এই যে কথা বলো, এই যে কত বলো তো, এই যে তোমার ফার্স্ট কেসটা এই যে খেয়াল করো, বৃত্ত যদি পোল বা মেরুবিন্দু দিয়ে যায় তখন আর নট সমান এই যে কত হয়, এ হয় না? হুম। ওকে, এখন এই দুই টাইপের সমীকরণই আমরা যদি তোমার মেইন সমীকরণে ইউজ যদি করি, তাহলে এখান থেকে এখানে তো জায়গাই নেই। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো যে এই 3 নাম্বার কেজের ক্ষেত্রে তোমার মেইন সমীকরণটা থেকে কি আসবে, আর স্কোয়ার তো, আর স্কোয়ার আছে, টু আর ইন্টু আর নট, তাহলে আর আর নটের জায়গায় বসবে এ। আর তোমার হচ্ছে এই 3 নাম্বার সমীকরণের ক্ষেত্রে ফাই কত, জিরো না, তাহলে শুধুমাত্র হবে কস থিটা। আর আর নট স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার, এইদিকেও এ স্কোয়ার। তাহলে এখান থেকে এই যে কি আসতেছে, আর স্কোয়ার টু এ আর কস থিটা ইজ ইকুয়াল টু জিরো, এরকম আসে না? ওকে, হ্যাঁ, এখন তাহলে আমি একবার এখানে সমান চিহ্ন দিয়ে এটা যদি লিখে দেই তাহলে আসে এরকম, আর সমান কি আসবে, টু এ কস থিটা, একটা আর একটা আর বাদ, তাহলে আর সমান টু এ, এখান থেকে কস থিটা আসে। আচ্ছা আমি এই যে বাকিটা একটু এইদিকে লিখি, তো 4 নাম্বারের ক্ষেত্রে এখানে খেয়াল করো, আর স্কোয়ার মাইনাস টু এ আর কস থিটা মাইনাস 180, এইখান থেকে এ স্কোয়ার, এইখান থেকে এ স্কোয়ার। তো এটা তো এই যে জানো আশা করি যে কস থিটা মাইনাস পাই লেখা যা কথা, কস পাই মাইনাস থিটা একই কথা, কারণ এইখান থেকে মাইনাস কমন নিলে তো কস পাই মাইনাস থিটা লেখা যায়। আর আমরা এই কস থিটা এবং কস মাইনাস থিটা একই কথা, এটা জানো? জানি, একদিন বলছো। ওকে, মানে কস মাইনাস থিটা এবং সেক মাইনাস থিটা এই দুইটা সমান প্লাস হয় আর কি। আর আর বাকি যে 4টা আছে ওইগুলোর ভিতর মাইনাস থাকলে ওগুলো মাইনাসই হয়, কস এবং সেক প্লাস হয়। ওকে, তো কস পাই মাইনাস থিটা এটা সমান এই যে কি হবে বলো দেখি। এটা ইয়া হবে তোমার, sec theta। না না সেক থিটা হবে না, এখানে কস পাই মানে এখানে পাই বাই টু এর জোড় গুণিতক, পাই মানে কত, টু ইন্টু পাই বাই টু না, তো এইখানে আছে পাই হ্যাঁ। বাই টু এর জোড় গুণিতক, পাই বাই টু এর জোড় গুণিতক থাকলে তো তোমার ত্রিকোণমিতিক যেগুলো রেশিও আছে এগুলো তো চেঞ্জ হবে না, কস কজই এইখানে ও, থাকবে। আর পাই মাইনাস থ্রি এটা কোন চতুর্ভাগে আছে? আ- দ্বিতীয়। হ্যাঁ, এটা দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে কস পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। হ্যাঁ, তো ওই জন্য একটা মাইনাস সাইন সামনে আসবে এবং এটা হবে কস থিটা। এই নিয়মগুলা জানতে হবে এগুলা। ওকে, যদি এগুলো ত্রিকোণমিতিতে উম, গেলে শিখাবো। তাহলে এইখান থেকে তোমার এই যে এখন খেয়াল করো, এই যে কস পাই মাইনাস থিটা
এইটা সমান যে মাইনাস কস থিটা, এখন এটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 ar cos থিটা ইজ ইকুয়াল টু 0, কারণ এখান থেকে a² বাদ। তাহলে আর সমান এই যে, তাহলে আর সমান হবে -2a cos থিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এই দুইটা এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন কেন্দ্র এক্স অক্ষের উপর এবং ওই বৃত্তটা যদি মূলবিন্দু দিয়ে যায়, তাহলে ওই বৃত্তের সমীকরণ হবে, যদি কেন্দ্র এক্স অক্ষে ধনাত্মক দিকে থাকে তাহলে আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা, আর যদি কেন্দ্র এক্স অক্ষে ঋণাত্মক দিকে থাকে তাহলে -2a cos থিটা। এটা আশা করি এটা বুঝছো। এখন সেম ভাবে এখন এই যে এই টাইপের দুইটা বৃত্ত যদি থাকে তাহলে এর সেন্টার কি হবে, এর সেন্টার হবে r0, অ্যাঙ্গেল কত, π/2, c2, এটা কত হবে r0, আর এর অ্যাঙ্গেল এই যে কত হবে বলো তো। তুমি এটা চাইলে 3π/2 ও দুশো লিখতে সত্তর পারো। হ্যাঁ, মানে 270 মানে 3π/2, অথবা তুমি যদি এখানে নেগেটিভ অ্যাঙ্গেলটা যদি বিবেচনা করো তাহলে এটাকে -π/2 ও লেখা যায়। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মাইনাস, সরি এটা হচ্ছে ক্লকওয়াইজ 90, মানে -π/2, এটা বুঝছো? তুমি চাইলে 270 ও লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমরা যদি হুম। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকের অ্যাঙ্গেলটা যদি বিবেচনা করি তাহলে -π/2। আর এরাও কিন্তু তোমার পোল বা মূলবিন্দু দিয়ে যায়, তাহলে এখান থেকে এখানে r0 হবে a, এর ক্ষেত্রে r0 হচ্ছে a। ওকে, এখন এইখান থেকে তুমি সমীকরণ যে বের করলে, আগেরটার ক্ষেত্রে আসছিল 2a cos থিটা, এর ক্ষেত্রে আসবে 2a sin থিটা, এর জন্য আসবে -2a sin থিটা। এইগুলা আমরা তো আগেরটার প্রমাণ সহ দেখলাম, এটার দেখা লাগবে না, এটা জাস্ট এমনিতে মনে রাখলেই হবে। ওকে, এইগুলো আশা করি বুঝছো সবকিছু। তো এইখানে যা যা পড়ানো হয়েছে, মানে যে তোমার পোলার স্থানাঙ্ক রিলেটেড সবকিছু ভালোভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এই বৃত্তটির কার্তেশীয় এবং পোলার সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এবং ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত। এখন এইখানে তোমার কেন্দ্র সেন্টার দেওয়া আছে 0, a, আর রেডিয়াস দেওয়া আছে a। এখন এটা কোন স্থানাঙ্কে দেওয়া আছে বলো তো? কার্তেশীয়। হ্যাঁ, এটা অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্কে দেওয়া, তাহলে বৃত্তের সমীকরণ হবে, তো সেন্টার আর যদি রেডিয়াস দেয়া থাকে এটা হবে x-0 স্কোয়ার y-a স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তো এইটা হচ্ছে x স্কোয়ার, এইখানে y স্কোয়ার
-2ay আর a² বাদ, সো এটা হচ্ছে বৃত্তের কার্তেশীয় সমীকরণ। আর আবার এখান থেকে পোলার সমীকরণ বের করতে বলছে। ওকে, আচ্ছা। তো এখন একটু আগে এই যেটা পড়াইলাম, যদি এগুলো মনে থাকে, এই বৃত্তটার সেন্টার কোন অক্ষের উপর অবস্থিত বলো তো? বলো। ওয়াই। হ্যাঁ, এইটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং এটা ওয়াই অক্ষের তোমার ধনাত্মক অংশে নাকি ঋণাত্মক অংশে? ধনাত্মক। তাহলে এই বৃত্তের পোলার সমীকরণ কি হবে তাহলে? আর ইকুয়াল, কি জানি হয় নাই একটু। এটা তো এখনই তো এটা পড়াইলাম না। এটা কি ছিল? ওয়াই অক্ষে ধনাত্মক অংশে থাকলে r = 2a sin θ। তাহলে বৃত্তের পোলার সমীকরণ কি হবে? বৃত্তের পোলার সমীকরণ হবে r = 2a sin θ, এটা হবে। ওকে, তো এটাই অ্যান্সার মেবি, r = 2a sin θ। হ্যাঁ, এটাই অ্যান্সার। ওকে, এখানে এ মূলত এই যে কি বলতো, এই যে এই এ এখানে কি? এই এ হচ্ছে তোমার কার্তেশীয় সমীকরণের ব্যাসার্ধ। তো এখন এখানে তো এই কার্তেশীয় সমীকরণের এখানে ব্যাসার্ধ তো এই তো দেয়া, তো এটা তো যে চেঞ্জ করার তো কিছু নেই। আর যদি তোমার যদি এই ধরো যে সমীকরণে 16 থাকতো বা 9 থাকতো, তাহলে তুমি এখানে 4 অথবা 3 ইউজ করতে, এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। ওকে, এই তাহলে 2 নাম্বারটা এখন এই খেয়াল করো। তোমার সেন্টার দেওয়া আছে 2,0, আর ব্যাসার্ধ এইটাও 2, তাহলে কার্তেশীয় সমীকরণ কি হবে? কার্তেশীয়, দেখো, এই পড়বা, ফুলবাড়ি যাওয়া লাগবে। না, না, এটা তো সম্ভব না। রমজান আছে, একটু ওয়েট করো। রমজান মাসে হলে সম্ভব। এমনিতে নর্মাল টাইমে হলে সম্ভব, এখন যদি পরীক্ষার মধ্যে পড়ে তাহলেও সম্ভব। গেলাম না হয়, কিন্তু নর্মাল টাইমে পরীক্ষার মধ্যে হলে তো সমস্যা।
ওকে, এখন এখানে খেয়াল করো, এটা তো জাস্ট আগের ম্যাটটার মতোই। তো এখন এখানে কি হবে? এর উপরে স্কোয়ার আর y-0, ডিরেক্ট ওয়াই স্কোয়ার লিখে দিলাম, আর এখানে কত হবে? 4। তাহলে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 4, 4 4 0। তো এইটা হচ্ছে এইখানে কার্টেসীয় সমীকরণ। আর এইখানে এই পোলার সমীকরণ এই কি হবে বলো তো? এখানে হবে আর ইকুয়াল টু এ কস থিটা। হ্যাঁ, এটা হবে 2a cos θ। আর এইখানে এর মানে যে কত এখানে? এর মান হচ্ছে 2। হ্যাঁ, তাহলে 2 to 4, 4 cos θ। এটা আছে অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে তোমার যেটা দেয়া, এটা এই যে কোন স্থানাঙ্কে আছে? এটা পোলার। এটা এখন এটা এখন দেওয়া পোলার স্থানাঙ্কে। তো এখন তুমি চাইলে এখান থেকে উম, তোমার কার্তেশীয় স্থানাঙ্কতে নিয়ে যেতে পারো। তারপরে সেইখান থেকে তুমি প্রথমে কার্তেশীয় সমীকরণ, তারপরে পোলার সমীকরণটা বের করতে পারো, অথবা আগে তুমি পোলার সমীকরণটা বের করে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এখন এইখানে এই যে পোলার স্থানাঙ্ক, আর এইখানে ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে যেহেতু পোলার স্থানাঙ্ক দেওয়া, এখান থেকে ডিরেক্ট পোলার সমীকরণটা লেখা সম্ভব। ওকে, দেন পোলার সমীকরণ এখানে কি হবে? r² 2 r × r0। r0 এর মান কত? 5। cos θ - এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে π - 3 যদি লিখি, এরপরে r0² মানে 25, আর এটা হচ্ছে 9। a² হচ্ছে রেডিয়াস। ওকে, তাহলে এখান থেকে পোলার সমীকরণ হবে r² 10 r θ - π/3, আর এইখানে হচ্ছে তোমার 16 = 0। সো এইটা হচ্ছে পোলার সমীকরণ। এখন তুমি এইখান থেকে দেখো, এখন যদি আমি এইখান থেকে কার্তেশীয় সমীকরণটা নিয়ে আসতে চাই, এখন এখান থেকে কি হবে? r² 2 r0, আর r দ্বারা আমি যদি গুণ করে দেই, আর এই যে এটা কি, cos a - b এর সূত্র না? cos a cos b প্লাস sin a sin b, এরকম লেখা যায়। সরি, এখানে তো b হবে হুম। না, এইখানে b এর মান হচ্ছে π/3। আর এইখানে তোমার বাইরে যে r × r0 ছিল, সো r দ্বারা আমি যদি এখন গুণ করে দেই, সো এটা হবে r, এইখানেও একটা r, এই গুণ অবস্থায় চলে আসবে। আর বাইরে তো r0 এর মান তো দেয়াই। সো এটা হচ্ছে এখানে 25, আর করে মান 9, সো এটা একবার এখানে 16 লেখা যায়। এখন খেয়াল করো,
এই যে আমাদের এই পোলার স্থানাঙ্কের আর স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার। আর আর নটের মান তো দেওয়া 5, তার মানে 10। আর এই যে আর এই যে cos থিটা মানে কি? এক্স। আর হচ্ছে যে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। আর আর সাইন থিটা মানে কত? ওয়াই। আর sin 60 ডিগ্রি মানে √3/2 প্লাস 16। সো এইখানে হচ্ছে x² প্লাস y²। এইখানে 10 দ্বারা তুমি যদি গুণ করো এটা হবে 5x, এইটা হবে 5√3y, এইখানে হচ্ছে 16। ওকে। সো এটা আমাদের বৃত্তের নিয়মে আসলো। বাট আমি যদি এটাকে যদি কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যাই, এইটার কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে বলো? বলো। কোনটা আর? এই যে তোমার এই যে সেন্টারের যে পোলার স্থানাঙ্ক দেওয়া 5,60 ডিগ্রি, এটা কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে? ও, এটা হবে এক্স ইকুয়াল হবে আর কস থিটা, আর এভাবে তো। হ্যাঁ, তো আর এর মান হচ্ছে ধরো 5 cos 60 মানে হচ্ছে হাফ। হাফ। হুম। আর এটা 5 cos 60, এরপর sin 60 মানে √3/2, এইটা না? হুম। হুম। ওকে। এখন যদি এইটা যদি দেই তাহলে কি এটা মিলবে? আছে wait। তখন দেওয়া লাগবে x - 5/2, y - 5√3/2। আর এইখানে কত? তোমার রেডিয়াস কত? 9। ওকে, এটা চেক করি এটা। তাহলে x², এইখানে 5x, এইখানে হচ্ছে 25/4, y² 5√3y, এইখানে 25 × 3 ÷ 4, আর এইখানে 9। আচ্ছা, এখন 4 যদি লসাগু করি, 4x² প্লাস y² -5x 5√3y, সবার সাথে 4 গুণ হবে। আর এইখানে থাকবে হচ্ছে যে 25, 3 25, এইখানে 100, আর এইখানে 9 × 4। তাহলে 100 থেকে 36 বিয়োগ দিলে কত? 64। এটা কি বুঝছো এই ক্যালকুলেশনটা? হ্যাঁ। তাহলে এইখানে 4x² y² -5x 5√3y, 100 থেকে 36 বাদ দিলে এইখানে থাকবে হচ্ছে +64।